এই যে বাশার আল আসাদকে সরানোর পর সাথে সাথে বিবৃতি দিয়ে দিল মক্কার খাদেম। কারণ কি জানেন, আমি কিন্তু আজকে একটা পোস্ট দিয়েছি, মুসলমানরা শেষ পর্যন্ত আমেরিকার দালালি করবে। ইভেন আজকাল চিঙ্কু বোমারও আমেরিকার দালাল হয়ে গেছে, বাংলাদেশটা প্রমাণ। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে শেখ ফরিদার কথা শুনে মোটামুটি বুঝতে পারলেন যে আজকে কি নিয়ে আলোচনা করেছেন উনি। আপনারা হয়তো এই খবরটা অবশ্যই শুনে নিয়েছেন যে সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়ে গেছে। বর্তমান সময়ে উনি এখন রয়েছেন রাশিয়াতে। যদিও আজকের দিনে তার দেশের ধ্বংস বা আজকের দিনে যে এত বড় পরিবর্তন হলো, এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী রাশিয়া। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়টা কি একটু দেখেছেন? যখন সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়ে গেল, তার সরকার যখন পড়ে গেল, তার পরে পরে বিশেষ করে কিছু ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি বা ইসলামিক দেশগুলোর তরফ থেকে তারা ভেবেছিল বাশার আল আসাদকে তার দেশ থেকে তাড়াতে বা তাকে পতনের জন্য তুর্কি সব থেকে বড় ভূমিকাকে পালন করেছে। তবে আপনারা এখানে সব থেকে জেনে এটা ভেবে অবাক হবেন যে এই ঘটনাটাতে সব থেকে বড় লাভবান হয়েছে তুর্কি না, বরং ইসরায়েল। বাশার আল আসাদের সরকার পড়ে যাবার পরে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল দখল করে নিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা থেকে মধ্যপ্রাচ্যের যে সমস্ত টপ টপ লিডারের শোর ফ্যাক্টরি শোরগুলো আছে, মানে ধরে নিন হিজবুল্লাহ, হামাস, এদেরকে একদম ধরে ধরে বা একটা একটা করে মারা যাবে। জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ, ইসরায়েল তৎক্ষণাৎ তাদের সেনাবাহিনী ব্যাটেল ট্যাঙ্ক ঢুকে দিয়ে জায়গাটাকে দখল করে নেয়। প্রসঙ্গ আমার এটা নয় যে বা যারা তুর্কিকে ভাবছিল যে এখানে সব থেকে তুর্কির বড় জয়, এখানে তুর্কির সব থেকে বড় ফেলিওর হয়েছে। তুর্কির হাটে প্লাস বাজারে দুই জায়গায় কিন্তু নাক কাটা গেছে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আজকের দিনে গোটা বিশ্বে যেখানেই ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো বসবাস করে বা ইসলাম ধর্মাবলম্বীরা আছে, তারা তাদের প্রোডাক্টকে বাড়াতে গিয়ে তারা আজ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। আমাদের যে পাশের দেশটা রয়েছে পূর্ব পাকিস্তান, সেই দেশের মানুষগুলোকে দেখুন আর সে দেশের সরকারটাকে দেখুন, আজকের দিনে তাদের অবস্থাটা কি হয়েছে। দেশের পরিস্থিতি আজ এতটাই খারাপ হয়ে গেছে যে সেই দিক থেকে সেখানকার সাধারণ জনতাকে তাদের ব্রেনটাকে কনভার্ট করার জন্য ভারত বিরোধিতার মাঝে সবকিছুতে ঢুকে দিচ্ছে, যেন সেখানকার সেই দেশের সাধারণ মানুষগুলো সেই পরিস্থিতির ওপর কথা না বলে তারা ভারত বিরোধিতায় মগ্ন থাকে আর তারা তাদের যে কাজটাকে সেটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা কি এখনো পর্যন্ত সেই দেশের সরকারের কোনো কাজ কাম নিয়ে আলোচনা হতে দেখেছেন? দেখেননি, আর এটা এখন দেখবেনও না। কেননা সেই দেশের ঘরের ভেতরে সব কিছুতেই ভারত বিরোধিতা, আর ভারত বিরোধিতা করলে এখন সেই দেশের ভেতরে একটা আলাদা হাইপ ক্রিয়েট হচ্ছে। কিন্তু এখানে সব থেকে বড় লক্ষ্য করার বিষয় একটাই, ইসলাম ধর্মাবলম্বী বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো দাবি করে ইসলাম নাকি সব থেকে পৃথিবীর বড় শান্তির ধর্ম। কিন্তু আমি বা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আজ গোটা বিশ্বে কোথাও কিন্তু ইসলাম শান্তিতে নেই। আমাদের ঘরের কথা বাদ দিয়েও প্রপারলি যে সমস্ত দেশগুলো ইসলাম প্রোডাক্ট রয়েছে, যেমন ধরে নিন আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়ার কথা তো আপনারা জলজান্ত উদাহরণ, বেশি দিনের কথা নয়। সেই দেশে ঘরে কেন অলওয়েজ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানে তো চলছেই, অপরদিকে পূর্ব পাকিস্তানও হালাত এরকম হয়ে গেছে, সেখানেও খুব তাড়াতাড়ি শুরু হবে। কেননা এই দেশের মানুষগুলো যত যায় বলুক না কেন বা এই প্রোডাক্ট গ্রহণকারী মানুষগুলো যত যায় বলুক না কেন, ইসলাম আর টেরোরিস্ট কিন্তু একই মুদ্রার এপিট আর ওপিট। আমার মাঝে থাকলে বা আপনি সেই দেশের মাঝে থাকলে কখনো শান্তিতে থাকতেই পারবেন না। নইলে দেখুনই না পাকিস্তান আর আফগানিস্তানের ঘরের ভেতরে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীকে যেখানে তাদের যেখানে তাদের মসজিদকে সব থেকে পবিত্র স্থান ধরা হয়, ভাই ওই স্থানে গিয়েও তাদের ধর্মাবলম্বী মানুষগুলো ধামাকা করছে। এখানে কিন্তু কোনো অন্য ধর্মাবলম্বী থাকে না। ওদের ইতিহাসটা একটু ভালো করে ঘাটুন, ওদের ইতিহাসে কিন্তু তাই রয়েছে। ওরা এতটাই খারাপ ছিল যে নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে গেছে। ওরা সবকিছু ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছে। এরা উৎপত্তি কিছুই করতে পারেনি, তৈরি কিছুই করতে পারেনি। সেই সমস্ত নাম ভাঙিয়ে খায় যে আমাদের ইতিহাসটা দেখো, ইতিহাস এদের গাদ্দারি ছিল। ওই জন্য তো বলি ইতিহাসে গাদ্দারি করেছে, ভবিষ্যতেও করবে, বর্তমানেও করছে। আর এই জন্য বলে এই সমস্ত দেশের মানুষ হোক বা এই সমস্ত প্রোডাক্ট থেকে আমাদের দূরে থাকা দরকার। আর আপনি সনাতন ধর্মী ব্যক্তি হয়ে থাকলে অবশ্যই এদের থেকে দূরত্ব করে নিন, কারণ এরা কখনো ভরসার যোগ্য নয়। এনারা যে পাতে থাকে সেই পাতেই ফুটো করে। বর্তমান সময়ে জলজান্ত উদাহরণ পূর্ব পাকিস্তান, আর পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে সিরিয়ার মতনই গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এতে আমাদের সব থেকে বড় ফায়দাটা কি হবে জানেন? যে সমস্ত মানুষগুলো ভারত বিরোধিতা করেছিল সেই সমস্ত মানুষগুলোকে সঠিক টাইমে সঠিক জবাব দেওয়া আমাদের সব থেকে ভালো হবে। যাই হোক বন্ধুরা,
কথা না বাড়িয়ে চলুন দেখে নিই শেখ ফরিদা বর্তমান সিরিয়ার ঘটনাকে নিয়ে কি বলতে চাইছেন। কেননা আমি বললে তো অনেকের পিছনে অনেক জ্বলে, শেখ ফরিদাও বললে জ্বলে, বাট উনি যখন বলবে তখন সেই কথাগুলো তাদের দেশের মানুষগুলো একটু ভালোভাবে শোনে, কেননা উনি তো আর ইন্ডিয়ান নয়। চলুন দেখে উনি কি বলছে। বাংলাদেশের সিংহবামরা শুধু অরিজিনাল বাবা যারা আছে তারাও স্বীকার করে না যে আমেরিকার হাত আছে, স্বীকার করে না, কারণ নিজেরা যারা পাত্তি লাল করছিল এখন তাদেরও পাশা লাল হয়ে যাইতেছে আমি জানি। শেখ হাসিনার সরকার ছিল স্বৈরাচার, শেখ হাসিনার সরকার ছিল ফ্যাসিস্ট, ভালো কথা। জি, আমিও তো মনে করি সেই সময়ের জন্য তিনি ফ্যাসিস্ট ছিলেন, আমিও মনে করি ওটা একটা ছিলেন, দুর্নীতিবাদ ছিলেন, হ্যাঁ ছিলেন, আমিও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। এখন একটু দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একটা মিছিল করেন তো শাহবাগে। সিংহ বামন আর ডিঙ্গু বামন আর মিঙ্গু বামন যান না দেখি এখন একটু। শেখ হাসিনা তো বড় স্বৈরাচার ছিল, এখন একটা মিছিল করেন নাকি আপনারা বামপন্থীরা? উদিসি যান না, উদিসির ভাই বোনেরা। আমি আশ্চর্য হয়ে যায়, আমার উদিসির ভাই বোনেরা, আমার কমরেডেরা ইউনুসের সামসাল সামসিতে পরিণত হয়ে গেছে। আপনি একটা অনির্বাচিত সরকারের সামসামি করতেছেন গণতন্ত্রের কথা বলে, ন্যূনতম একটু লজ্জা থাকা উচিত। অবশ্য বামপন্থীরা বরাবর ঐতিহাসিক ভুল করে, এটা আমার উস্তাদদেরও দেখেছি, এখনো দেখি, ভবিষ্যতেও দেখবো। বামপন্থীরা বেশিরভাগই ঐতিহাসিক ভুল করে। এরা কম্পিউটার আছে না, কম্পিউটার, ইউ বিলিভ ইট অর নট, বামপন্থী মানুষ থাকবে চিন্তায় চেতনায় সবার আগে, তিনি থাকবেন প্রগ্রেসিভ। বামপন্থী লোক মানে কি, যারা চিন্তা চেতনা সবার আগে থাকবে, 200 বছর পরে চিন্তা করবে তারা। কিন্তু এই উপমহাদেশের বামপন্থীরা পাকিস্তানের আশাকে রাসূল, ওদের কথা বাদ, সারেন্ডার করবে। ওর আগে হাত তুলে বলছে উই আর আশাকে রাসূল, পাকিস্তানের কমরেড যারা, ওদের কথা বাদ, ওর আগে মাপ চাইছে। ভারতীয় কমরেডেরা বিলিভ ইট অর নট কম্পিউটারের বিরোধিতা করছে এই ছাগলগুলো। সরি, এটা বললে আবার যাবো, আইটি চলে যায়। ওই দিন বলছিলাম চলে গেছিল, ভুলে বলে গেছি। এই ভারতের কমরেডেরা কম্পিউটারের বিরোধিতা করছে, এটা কি ভাবা যায়? তারা কম্পিউটারকে বলছে এটা চলবে না। প্রযুক্তিকে যদি বামপন্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি ওয়েলকাম না জানায়, পৃথিবীতে কে জানাবে? মৌলবীদের মতো বিরোধী, মৌলবীরা যেন ভারত উপমহাদেশে প্রাচীন তৎকালীন হিন্দু এবং মুসলমান দুইজনে মিলে রেলগাড়ির বিরোধিতা করছিল, এখন তারাই সবচেয়ে বেশি রেলগাড়িতে ওঠে। বাংলাদেশের মুসলমানেরা, এই ভারতের মুসলমান মাইকের বিরোধিতা করছিল, তারা এখন মাইক এখন মাইক বন্ধ করতে গেলে খুন করতে আসে। এরা এখন এরকম মৌলবীরা এখন এরকম পদ হয়ে গেছে, এখন যদি বলি শহীদুল হারাম আমারই মারবে, অথচ এরাই বলছে শহীদুল হারাম। আর মাইক আজান দিলে বলতো, আমি নিজে ছোটবেলা শুনছি মাইক আজান দেবে বলে শয়তান নেই। এখন মাইক ওর বাবা জায়েজ হয়ে গেছে। জায়েজ মানে মাইকের বিরোধিতা করলে আপনার জবান জীবিকা সব ক্ষত্রেময় হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে এদের পরিস্থিতি। এখন শিরের ব্যাপারটা শিখ, কাবার শরীর দান মারতে একটু শিবের গীত গাইতে হয়, এক জায়গায় থাকলে হয় না, তাই না? ভাতের মধ্যে তরকারি লাগবে এরকম আর কি। তো এই যে সিরিয়ায় আসলো, এরা বলতেছে ইমান নতুন করে স্বাধীন হয়েছে, মুসলমানরা আগায় যাও। গাদার বাচ্চারা অনেকই মুসলমানরা, ও আরেকটা কথা তো বলতে ভুলে যায়, অনেক প্রসঙ্গান্বিত। বাংলাদেশের কম্পিউটার, বাংলাদেশে যখন ইন্টারসিটি গাড়ি আসে, আমার মনে আছে এরা প্রতিবাদ করছিল বাংলাদেশের কমিউনিস্টরা, ধনী দেশে গরিব দেশে ইন্টারসিটি দিয়ে কি হবে? এই বাংলাদেশের কমিউনিস্টরা বলছে, আমি নিজে সাক্ষী, এগুলো বলছে তারা। অবশ্য তখন আমি ছাত্র ইউনিয়নে জয়েন করিনি, তার আগের ঘটনা এটা। আমি হাসতাম, আমি কি বলে, ঠিক আছে ভাবতেছি আর কি। আমার টুপিটা কেমন আছে একটু বললেন, সে বোধ হয় এই বাশার আল আসাদকে যখন সরিয়ে দিল, এই বাশার আল আসাদকে কিন্তু মূলত মার্কিনীদের কাজ, বাইরে যাওয়ার আগে কাজটা করে গেল, তার সফলতার মার্ক নিয়ে নিল। সৌদি আরব কিন্তু বলেছি না শিয়াদের পছন্দ করে না, তার প্রমাণ হলো আসাদ। আর বাংলাদেশে যারা লাফালাফি করতেছে না, এরা কিন্তু এই যে শিয়া বিরোধী বলে আসাদের বিরোধিতা করতেছে, আর কোনো কারণে নেই। এরা কিন্তু মার্কিন দালাল যারা এখন ক্ষমতায় আসবে। আর সৌদি আরব তো মার্কিনীদের পক্ষে থাকবে, তারা খুশি। ইরান যেদিন পতন ঘটবে, এই আজকে বাংলাদেশের সিংহবামেরা এবং বাংলাদেশের মুমিনেরা যেভাবে ইরানের পক্ষে নেয়, খোমেনির সমালোচনা করি, খোমেনির শাসনের সমালোচনা করি, খোমেনির বুরখা না পড়লে মাথায় পিঠে কত বড় বর্বর, এরা আবার সতীদাহ প্রথার বিরোধিতা করে। এই উচ্চারণ করলাম না, এই বাংলাদেশের মুমিনেরা সতীদাহ প্রথার বিরোধিতা করে। ইরানে এটা বন্ধ করে দিছে, বন্ধ হয়ে গেছে। যদি সতীদাহ প্রথার ইতিহাস আমি আনলাম না, ধরে নিলাম সেটা হিন্দুরাই করেছে এবং সেটা বন্ধ আছে। ইরানে রিসেন্ট 1 বছর হয় না, সেখানে পিটিয়ে একটা মানুষ বোরখা না বলে পিটিয়ে তাকে মেরে ফেলে, বাংলাদেশের মানুষের হাততালি দেয়।
আবার এরা সতীদাহ প্রথা বিরোধিতা করে। কত বড় মূর্খ, বর্বর, অশিক্ষিত, সাম্প্রদায়িক, ধর্মান্ধ বিশ্বাসের ভাইরাস আক্রান্ত এবং অমানবিক এরা, যে বুরকা না থাকার কারণে হাতুতে পিঠে মেরে ফেললে সেটা তার সমর্থন করে। সতীদাহ প্রথার স্মৃতিতে এটা তো মারাত্মক, এটা আরো বর্বরতা। হিন্দুরা তো মেনে নিছে যে সতীদাহ প্রথার দরকার নাই। তোমরা তো বলতে পারলো না যে বুরকা না পড়বে না, বুরকা পড়বে না, তোমার কি, তুমি পিঠে মারবে কেন? কই মুসলমান তো বললো না, মানে কি, মানে এরা বর্বর। সেই জন্য শিরোনাম এটা আসছে। তবে কি যেখানেই মুসলমান সেখানে মারামারি, কাটাকাটি, সেখানে সন্ত্রাস। আমরা তো তাই দেখি পৃথিবীতে। মানে মুষ্টিমেয় ঘটনা বাদ যদি দেয় তাহলে দেখবো আমরা সকল মারামারি, কাটাকাটি বেশিরভাগ জায়গায় মুসলমানদের মধ্যপ্রাচ্যকে কেন্দ্রিক। কেন? নিজেরা আমার ইরান 8 বছর যুদ্ধ করছে। হাস্যকর ভাবে বাংলাদেশের তখন মুমিনেরা তখন ইরাকের পক্ষে ছিল, বলছিল ইরানের সিরিয়ার পক্ষে যাওয়া যাবে না। আবার এখন তারা ইরানের পক্ষে কথা বলে। যেদিন সৌদি আরব এই বাশার আল আসাদের মতো পতন ঘটবে, নেক্সট টার্গেট কি লেবানন, নেক্সট টার্গেট কি ইরান। কারণ ঘটাবে ওইখান থেকে শিয়া সরকার উচ্ছেদ করবে। কমিউনি তো ওটা তো যাবেই, কমিউনি তো থাকতে পারবে না। লেবাননে যাবে, সেখানে কি মার্কিন পন্থীরা আসবে, সুন্নি পন্থীরা আসবে। ঠিক আছে, এরা কিন্তু তখন কি করবে জানেন? বলবো ঠিক আছে। সৌদি আরবের প্রিন্স বলছিল যে যদি কেউ ইরানে হামলা করে তাদের আপত্তি থাকবে না। প্রকাশ্য এটা বলছে মিডিয়ার সামনে। কেন? ওই যে সিয়া সুন্নি সন্ত্রাসটা এখানে কি মূলত মিডল ইস্টে কিসের যুদ্ধ? সিয়া সুন্নির হলো মূল দ্বন্দ্ব কিসে? ইসরায়েলের সাথে যে দ্বন্দ্ব, এখানে কি মুসলমান, খ্রিস্টান, ইহুদি নো, বিজনেসের কারণ। আর হচ্ছে আরবে কে কর্তৃত্ব নেবে। যদি ইরান সফল হয় তাহলে ইরান কর্তৃত্ব করতে পারবে, আরব এখানে যাবে না, আরবরা এটা মেনে নেবে না। আরবেরা শিয়াদের মানে আসাদ তার প্রমাণ। শিয়া নেতা হটিয়ে গেছে, পালিয়ে গেছে, বা সরকার পতন করছে, মক্কার খাদেমে বিবৃতি দিতে হবে কেন? সেখানে সৌদি আরব কত বড় স্বার্থ ঢোকে আছে তো বুঝছেন। মূলত সৌদি আরব মানে মার্কিন স্বার্থ। আসাদকে টিকিয়ে রেখেছিল রাশিয়া, আসাদকে টিকিয়ে রেখেছিল রাশিয়া। আইএস সৃষ্টি করেছিল আমেরিকা সৌদি আরবের মাধ্যমে, আসাদকে পারে নাই, রাশিয়া তাকে রক্ষা করছে। এখন তার সরকারের পতন করছে, সবাই মিলে বাহাবা দেখেছে। এবার একটু আপনাদের আমি একটু আরেকজনের কথা শুনাই, ঠিক আছে? উনি আমার সে বড় স্কলার নিঃসন্দেহে, তার একটা কথা আমি আপনাদের শোনাই। উনি কি বলেছে শোনাই। এই যে যারা বাহাবা দিতেছেন খুব খুশি হয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক কিন্তু ঢুকে গেছে। কেন ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে গেল? রাজনীতি কিছু বুঝেন? আমার খুব খারাপ লাগে ভাই। যেমন এই যে বাংলাদেশে এই যে মাদ্রাসার কোমলমতি, আমি এদের কোমল বলবো, দেখেন এদের যাদের বলৎকার করলে এরা কথা বলতে পারে না, সেই ছেলেদের মাঠে নিয়ে আসছে। যাদের বলৎকার করলে এরা বিচার দিতে পারে না, এরা কত অসহায়, কথা বলতে পারে না। আগে তো 90% দরিদ্র মানুষ মাদ্রাসায় পড়তো, ভাত পাইতো না, তারা যাইতো মাদ্রাসায়। এখন কিছু ধনী মানুষ যায়, মিডিল ইস্ট থেকে আসে, পয়সা টয়সা কামাইছে, এখন বেহেস্টে যাওয়ার জন্য পাঠায় দেয় এই মাদ্রাসায়। এই কোমলমতি মাদ্রাসাদের নিয়ে এসে বাংলাদেশে এবং তরুণ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এসে আমাদের দেশে কি ঘটনাটা ঘটে দিল, একটা বিশেষ গোষ্ঠী এই দেশটাকে ধ্বংস করার জন্য। আসি, ঠিক সিরিয়াতে তাই ঘটেছে। সিরিয়াতে কুকুর বিদায় হয়েছে, হিংস্র কুকুর বিদায় হয়ে হায়নার দল এখন ঢুকবে। লিখে রাখেন আমার কথা, এটা শুরু হয় না, সেটা স্বাধীন হয়েছে, মুসলমানের বিজয়। কত বড় বেকুব, কত বড় নির্বোধল এগুলো বলে, যেটা মুসলমানের বিজয়, দেশ স্বাধীন হয়েছে। তো বাশার আল আসাদ সিরিয়াকে আরেক দেশের অধীনে ছিল, গাধা কোথাকার। এবার একটু আসি, একটু শোনাই। আমার সে একটু বড় পণ্ডিত কি কি বলছে আপনাদের, আমি সুন্দর করে বলতে পারি না তো, লিখতে পারি না, একটু শোনাই আর কি। উনি আবার বলেন না, কারণ উনি চেহারা দেখেন না, তারটা একটু আপনাদের সামনে নিয়ে আসি। ইচ্ছা ছিল আসি, একটু শোনাই। আচ্ছা দেখি, কোথায় কোথায় কোথায়, শুনুন, আমি দুঃখিত, একটু দুঃখিত। সিরিয়ার ব্যাপারে আপনাদের একটু শুনি। আপাতত বিশ্ব মিডিয়ার সকাল থেকে আমি যার বক্তব্যটা পড়তেছি তার অনুমতি নেওয়া আছে। এটা আমি যে কোনো, আমার টাইম লাইন সহ আমি যে কোনো জায়গায় প্রচার করতে পারবো, তাই এটা আমি বলতেছি। আপাতত বিশ্ব মিডিয়ায় সকাল থেকে একটা ব্যস্ত, আসাদ সত্যি পরাজিত হলে সিরিয়াবে কি হয়েছে। আসাদ কিয়ামত পর্যন্ত প্রেসিডেন্ট থাকলেও সিরিয়া গৃহযুদ্ধের সমাধান হবে না, তেমনি আসাদ সরে গেলেও এই সমস্যার সমাধান হবে না। এমনকি একজন রেড ক্লিফ নিয়োগ দিয়ে সিরিয়াকে কাঁচি দিয়ে কেটে বিদ্রোহীদের ভাগ করে দিলেও সিরিয়ায় শান্তি
আনতে পারবে না কেউ, এটা বলেছেন সুযুক্ত পাঠক। পারবে না। আসাদ বিরোধী বিদ্রোহীদের পরিচয়টি জানতে পারলে, বুঝতে পারলে কেন এই কথা বলছি আসুন দেখা যাক। তিনি কি, আমি আপনাদের ব্যাখ্যায় গেলাম না, তথ্য তার কাছ থেকে তথ্যটা ধার করে আমি নিলাম। ফ্রি সিরিয়ান আর্মি FSA গৃহযুদ্ধের সময় প্রথম দিকে গঠিত এই গ্রুপটি মূলত সিরিয়ার সেনাবাহিনী বিচ্ছিন্ন সদস্য নিয়ে গড়ে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সিরিয়া প্রতিষ্ঠা করা। আল নুসরা ফ্রন্ট আল কায়দা সিরিয়া শাখা হিসেবে পরিচিত এই গ্রুপটি জিহাদি আদর্শের পক্ষে লড়াই করে তারা সিরিয়ার একটি ইসলামিক রাষ্ট্র তৈরির লক্ষ্যে কাজ করে। হায়াত তাহির আল শাম HTS আল নুসরা ফ্রন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রুপটি গঠিত হয়। তারাও একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। কুর্দি জনগোষ্ঠী, সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলকে কয়েকটি কুর্দি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তারা স্বায়ত্ত শাসনের একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে। বলে রাখি একটা, কুর্দির কথা যেহেতু আসছে, এই যে ভারতে মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে, অমুক দেশে মুসলমান মারে, বার্মাতে মারে, কত শিক্ষা শিখলি, তাই না? কুর্দি মুসলমানদের মারে, এর জন্য তো আজ পর্যন্ত কোন ইমাম সাহেবের একটা বয়ান জীবনে শুনলাম না। কোন সুদীর ভাই মৌলবীর তো কোনদিন বক্তব্য, কোন ইসলামী শিবির বেয়াদব বেআমল আর কি, বেয়াদব বেআমল আর কি, বেয়াদব বেআমল আর কি বলছে সরমনাই পীরের বাপ, এরা তো কথা বলে না। কোনদিন তো কোন হেফাজত ইসলাম শুনলাম না যে কুর্দির পক্ষে কথা বলতে। বাংলাদেশের কোন ইসলামী দল, বাংলাদেশের কোন মুমিন তো জানেই না কুর্দিদের কিভাবে মারে। ইরাক, সিরিয়া, ইরান, এমনকি তুরস্ক মিলে কুর্দিদের মেরে ফেলে, এদের জাতীয় ভাষা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। আর তারা কাশ্মীরি তরদের উতলে পড়ে। এই ইরাকে, এই তুরস্কের এর দোকান আসছে রোহিঙ্গাদের বাঁচাইতে। এই সুধীর ভাইয়ার একটা বুঝছেন, নরেন্দ্র মোদী চালা দেই বামপন্থীর টিট করে দেয়, কিন্তু এই সে যে সর্বতালা এটা তো কেউ বলো না, সে যে রাস্তায় শরবত দিচ্ছে। নরেন্দ্র মোদী চাল হচ্ছে 140 কোটি মানুষের গণতান্ত্রিক একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে, তোমাদের জন্য সর্বতলা, যখন সর্বতলা তোমাদের খলিফা না। যাই হোক, কুর্দি যখন মারে এই খলিফা, তখন কেউ কথা বলে না। রোহিঙ্গা বাঁচাইতে আসে, মানে কুর্দি খুনি আসে, কুর্দিকে হত্যা করার কষায়। বাংলাদেশে আসে রোহিঙ্গা উদ্ধার করতে। আর বাংলা মুমিনেরা, সরি শব্দ তো বলা যাবে না, এই বাংলাদেশে মুমিনেরা তারা বাংলা দেয়, আবার ক্লিন শেখর বলে হাফেজ সোহেল তাজের বাপ। এরা আসাদের সঙ্গে যুদ্ধ করার পাশাপাশি আসাদের সঙ্গে যুদ্ধ করার পাশাপাশি নিজের সঙ্গে যুদ্ধ করে থাকে। প্রত্যেকে সিরিয়ায় নিজেদের সরকার চায়, প্রত্যেকটা সন্ত্রাসী সংগঠন নিজেদের সরকার চায়। ফলে সিরিয়ায় প্রথম কুর্দি রাষ্ট্র হওয়ার সম্ভাবনা ধরলে আল কায়দা ইসলামিক আইনগত রাষ্ট্র হওয়ার সম্ভাবনা জোরালো। এইভাবে সামরিক শাসনের সম্ভাবনা আছে, কিন্তু কেউ হার স্বীকার করে পিটটান দিলে তা তো সম্ভব হবে, সেটি তো হবে না। এখানে কুর্দি রাষ্ট্র হলে তুরস্ক মেনে নেবে না, বুঝতে পারছেন? তা কাশ্মীরের পক্ষে শিক্ষার বাড়ালো, কুর্দির নিয়ে একটু কথা কবা না জানি, কারণ এখানে রাত খেস করে উঠবে, খেস করে। হ্যাঁ, যাই হোক, সেটি হবে না। এখানে কুর্দি রাষ্ট্র তুরস্ক মেনে নেবে না, ফলে তুরস্ক এখানে আল কায়দার সমস্ত গ্রুপে অস্ত্র যোগান দিচ্ছে এবং দিবে। আমেরিকা আবার কুর্দিদের সহায়তা করছে, এই দেখেন এখানে সাবসাবরে লড়াই, কুর্দিদের সহযোগিতা করছে। সৌদি আরব, কাতার, আল কায়দাকে দেখেন, যুদ্ধ সিস্টেমটা দেখেন। তাহলে আসাদ এতদিন কাদের টাকায় গৃহযুদ্ধে টিকেছিল? রাশিয়ার টাকায়। সুন্নি আল কায়দাকে ঠেকাতে ইরানিরা আসাদকে মদত দিয়ে গেছে। ইরানরা কিন্তু আবার এই যে যারা ইরানের জন্য সুরায় ফাতায় পাঠ করতেছে না, ইরানের আসাদ হলো ইরানের লোক, খোমেনির খোমেনির হলো, তোমরা যারা কইতেছ না পতন করছে, ইরানের হলো ডাইনাদা, ইরানের কুত্তা আর কি হয়েছিল, ইরানের কুত্তা। ঠিক আছে, তোমরা না ইরানে তো পিড়িতের, ইরানে তো ভালো তোমাদের কাছে, ইরানের কুত্তা বিদায় হয়েছে, এখন তারা সৈরে সার কেন? সুন্নি আল কায়দাকে ঠেকাতে ইরানের আসাদকে মদত দিয়েছে শিয়া হিজবুল্লাহ। এই যে হিজবুল্লাহর জন্য বুকে হনুমানের মতো বুক ফাটা যায় না, হনুমানের মতো শিবপঞ্জির মতো বাংলাদেশের ভারত পাইছেন লোক বুক চাপাইলেন, সেই হিজবুল্লাহ, বুঝতে পারছ? আর রয়েছে শিয়া হিজবুল্লাহ। এই হিজবুল্লাহ কারে? আসাদকে সমর্থন করে। এরা কেউ যুদ্ধটা শেষ করে জয় পরাজয় মেনে নিবে না। আসাদ আবার ফিরে আসবে, তাহলে সিরিয়া নিয়ে আমরা কাল্পনিক শান্তি কেবল কেউ আশা করতে পারি। আসাদ ফিরে আসবে মানে এখানে বলা হয়েছে আসাদ একটা ক্যারেক্টার, কেউ না কেউ ফিরে আসবে আসাদের মতো। তাহলে সিরিয়া নিয়ে আমরা কাল্পনিক শান্তি কেবল আশাই করতে পারি, এর বেশি কিছু না। সিরিয়ার অবস্থা হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ। আসাদ এক নায়ক স্বৈরাচার আর বিদ্রোহী জঙ্গিরা মধ্যযুগী বর্বর
যারা পৃথিবীকে 7ম শতাব্দীতে ফিরিয়ে নিতে চায় আফগানিস্তানের মতো। ধর্ম জাতি পরিচয় জাতীয় আদর্শ কিরকম নরক রচনা করতে পারে সিরিয়া আপনার জন্য জলজন্ত উদাহরণ। আবারও বলি সত্যটা, ধর্ম জাতি পরিচয়ে জাতীয়তাবাদী আদর্শ কিরকম নরক রচনা করতে পারে সিরিয়া আপনার জন্য জলজন্ত উদাহরণ। জাতীয়তাবাদ সেটা ধর্ম হোক আর জাতিগত হোক ঘৃণা রূপান্তরিত হবেই। নিজ সম্প্রদায়ের নিজ জাতির হয়ে ক্ষমতায় বসার জন্য এই মৃত্যু। সমস্ত জাতি ধর্ম সংস্কৃতি নিয়ে কসমোপলিটন যুক্তরাষ্ট্রের সাহিত্য বোঝানো না হলে বিবাদ মিটবে না। মানব জাতিকে এটা কিভাবে বোঝানো যাবে? মাত্র কয়েকটা ক্ষমতালোভী সাইকো পৃথিবীকে নরক বানিয়ে রেখেছে। কারেক্ট? কি বুঝলেন? সিরিয়াতে কখনোই শান্তি আসবে না, আসতে দেওয়া হবে না। কারণ কি? ইরাক আছে, ইরান আছে, তুরস্ক আছে, সৌদি আরব আছে, কাতার আছে, আমেরিকা আছে এবং রাশিয়া আছে। শান্তি কোনোদিনই হবে না। আর একটা জিনিস খেয়াল করেন, যত ঝামেলা সব মুসলিম রাষ্ট্রে, এরাই দেখবেন রিফিউজ হয়ে ইউরোপ আমেরিকা চলে যায়। কেউ মুসলিম রাষ্ট্রে থাকতে পারে না। আপনি দেখেন তো পৃথিবীতে কয়টা মুসলিম রিফিউজি কয়টা মুসলিম দেশে যায়? কয়জন? পাকিস্তান প্রেমী যারা, তারা তো জীবনে রিফিউজি না, তাদের যদি নাগরিকত্ব দেয় পাকিস্তানে যাবেন আমি জানি। এই যে যারা আফগানিস্তানে প্রীতি না, দিল মে আফগানিস্তান আর হৃদয় আর মগজ হইল পাকিস্তান, কিন্তু বাস করে আমেরিকা জাপান, এদের যদি নাগরিকত্ব দেওয়া হয় তোরা ফ্রি ভিসা পাবি। ফ্রি ভিসা তো দিয়েই দিছে পাকিস্তান, যদি বলে নাগরিকত্ব দিব তাও একজনে যাবে না। আর এই যে ভারতের সুদূর বুদুর করে না, ভারতের দেখতে পারে না, তসলিমা নাসরিন একবার লিখছিলেন, আমি সেটা সমর্থন করেছিলাম। তিনি বলেছিলেন যে আমার এই মুহূর্তে খেয়াল নাই পরিষ্কার ভাবে, বলেছেন যে ভারত যদি সিটিজেনশিপ দেওয়া শুরু করে তাহলে বাংলাদেশে অনেক লোক ভারতে চলে যাবে। অনেক লোক না, কালকে যদি ভারত ঘোষণা করে, আমি একটা বুদ্ধি দিই, ভারতে যারা আছেন, ভারতের যারা নীতি নির্ধারক, তাদের একটা মাগনা একটা সহজ পদ্ধতি বুদ্ধি দিই। আমি আবার দুর্বল লোকের বুদ্ধি দিই না, সবল লোকের দিই। খালেদা জিয়ার বুদ্ধি দিই, শেখ হাসিনার বুদ্ধি দিই, এবার একটু ভারতের বুদ্ধি দিই। শুনেন, মাইন্ড করেন না, এটা আবার এমনি মজা করে বললাম। ভারতের নীতি নির্ধারক বুদ্ধি দিই, আপনারা শুধু ঘোষণা দিবেন যে ডুয়েল পাসপোর্টের ঘোষণা দিবেন যে বাংলাদেশের নাগরিকদের যৌথ পাসপোর্ট দেওয়া হবে, দেখুন অর্ধেক লোক ভারতীয় হয়ে যাবে। সুতরাং যুদ্ধ তো শেষ, আমরা মারামারি কাটাকাটি কিছু দরকার নাই, অবরোধ খালি বলবেন যে ডুয়েল পাসপোর্ট দেওয়া হবে। দেখুন সবার আগে নাটা রিজভি, কেসিকেট রিজভি এবং এই জোকার রিজভি আগে যাবে ডুয়েল পাসপোর্ট করতে। তারপর সবার আগে দৌড়াবে হলো আমতারেক, তারপরে দৌড়াবে হলো বিপিনুরা, এভাবে দেখুন সব। তারপরে যারা আছে না, ব্যারিস্টার ফুয়াদ নাকি গোয়াতে একটা আছে, কখলে টিকলা বানায়, টাকলা একটা আছে না, টাকলা ফুয়াদ আছে না জামাতের বি টিমের, ওই ফুয়াদ সবার আগে দৌড়াবে, আমার আগে। আমি যাবো না ডুয়েল সিটিজেন করতে ভারতের সাথে, নিশ্চিত থাকেন। আপনাদের গ্যারান্টি দিতে পারি আমি সেখানে বেড়াতে যেতে পারি, থাকতে পারি বেড়ানোর জন্য, কিন্তু আমি শেখ ফরিদ কোনোদিনই ভারতের ডুয়েল পাসপোর্ট নিব না। আপনারা নিবেন, যারা এই যে আমার গালাগালি দেন না ভারতের দালাল, আমি লিখে দিতে পারি, কারণ আমি চিনি। আচ্ছা, রিজভি সাহেবের ওয়াইফও নাকি সুন্দর, মানে বাংলাদেশে কিন্তু বহু লোকের ওয়াইফ আছে ভারতের, এমনকি ডক্টর ইউনূসের বহু ভারতীয়। সবচেয়ে মজার বিষয় যে সুধীর ভাই বোন বিয়ে দিছে ভারতে, এই সালাম আমার রায় ভারতের দালাল। সপ্তাহে একদিন এখনো ডাকে, এখনো গালি দেয় আমার, আমি জানি, আমি তাদের ঘরের খবর জানি। মায়ের পেটের বোন বিয়ে দিছে ভারতে, ওই সুধীর ভাই আমার রায় ভারতের দালাল। আচ্ছা, মায়ের পেটের বোনের হাঙ্গা দিলি, বিয়ে দিলি তুই, আর সালা দালাল হয়ে গেল ভারতের আমি। বারে বা ঠিক আছে, অজব বাংলাদেশের মানুষগুলো পরে আজব। আমি না, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই কথাই, আমি ঠাট্টা করিনি, মনে করি না যে জোকিং করলাম। আসলে আমার একজন পরিচিত লোক, সে তার একজন তার মেয়েকে বিয়ে দিছে, আর একজন তার বোনকে বিয়ে দিছে, সে আমারে বলে ভারতের দালাল। আরো কিছু লোক আছে যাদের আত্মীয় স্বজন ভারতে থাকে, মুসলমানদের কথা বলছি, হিন্দুর কথা বলি নাই, কিন্তু মুসলমানদের কথা বলতেছি, এবং তীব্র ভারত বিরোধী তাদের বলতেছি। আসামে তাদের আত্মীয়তা ভরপুর। আমার ফুপু ছিল, আর একজন জ্যাঠা ছিল, সে আসামে চলে যায়, খুঁজছি অনেক পাই নাই। কারণ কোন মানে আমার বাবা এত বয়স কম ছিল যে আমার বাবারে মানুষ মনে করতো যে আমার দাদার নাতি মনে করতো, পোলা মনে করতো না। তাই এগুলো তারা এত বড় যে আমার জ্যাঠারাই দেখলি, জ্যাঠার সামনে আমার বাবারে মানুষের পোলা মনে করতো। আমার চাচাতো ভাই আর আমার জ্যাঠাতো ভাই আর আমার বাবাকে আমার জ্যাঠার পোলা মনে করতো। সুতরাং আমি তো আসাম যাই খুঁজে, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর অনেকেই চান, আমাদের বেশ কিছু পরিবারের লোকজন আসাম চলে গেছিল, খুঁজে আমি কোনোদিন পাই নাই। আই ডোন্ট নো তারা কোথায় আছে, অনেক চেষ্টা করছি, খুঁজেছি, পাই নাই, কোনো ক্লুই পাই নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। ওই যারা বোন বিয়ে দিছে, মা বিয়ে দিছে, এখন বলুন মা রেখে বিয়ে দিল, তাই না? বুঝে নেন কি কইছি, এটা বুঝে নেন। মা রাইনা ভারত হাঙ্গা দিছে, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমার, মিষ্ট আছে, বলবো শুরু করছি তো বলবো। তারা তীব্র ভারত বিদ্বেষী, কিন্তু তাদের বোন, খালা, মা হাঙ্গা দেওয়া ভারতে, তারা বলে আমি ভারত বিরোধী। আর কি বলবো ভাই, আমি আপনাদের দায়িত্ব, আমি যদি বেঁচে থাকি, আমার 14 পুরুষ কোনোদিনই ভারতের ডুয়েল সিটিজেন নিবে না।
আমাকে ভারত যদি ডেকে নিয়ে সিটিজেনশিপ দিতে আমি নিব না। হ্যাঁ, স্টে পারমিট দিতে পারে, আর কি দিতে পারে, বসবাস করতে পারি, ব্যবসা করতে পারি, ভ্রমণ করতে পারি, পড়ালেখার জন্য থাকতে পারি, গবেষণার জন্য থাকতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি কোনোদিন ভারতের অন্তত ডুয়াল সিটিজেন আমি করে নিব না। লিখার এটা আপনাদের আমি দায়িত্ব নেব, লাইভে এসে বললাম। আমার আত্মীয় স্বজনকে আইডল নয়, আমার কথা হলো আমি নেব না। কিন্তু এরা নিবে, এই যারা তসলিমা নাসরিন আগে ভারতের দালাল বলে আমাকে বলে, যারা বলে তারাই আগে ভারতের সিটিজেনশিপ নেবে। লিখে রাখেন এটা। তাই ভারতের নীতি নির্ধারক বলি আপনারা মারামারি কাটাকাটির দরকার নাই। বলাগুলি ভাই আপনারা যুদ্ধ করেন না ভাই, আপনাদের রিকোয়েস্ট করতেছি, কারণ এরা নির্বোধ, এরা বুঝে না। ওই যে প্রফেট মোহাম্মদের যখন পাথর দিয়ে ঢিল দিয়েছিল তায়েফের ময়দানে, কি বলছেন তিনি? হে প্রভু, এদের তুমি জ্ঞান দাও, এরা বুঝে না। তা আপনাদের ভারতীয় যারা সামরিক নীতি নির্ধারক তাদের অনুরোধ করবো, বাংলাদেশের মাদ্রাসা ছাত্র পোলাপান এরা নিরীহ, এরা বুঝে না। এমনকি যারা কম বয়সী ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের মগজ ধোলাই করে ফেলেছে কোচিং সেন্টার দিয়ে, ওয়াজের মধ্যে, এরা বুঝে না। হামলা করেন না, মানুষগুলোকে মাইরেন না, না খায় মারা যাবে। আমি জানি আপনারা যদি শুধু খাদ্যে যত এডিস বিশ্বাস চাপা মারুক, যত চর মনের বিষ চাপা মারুক, আপনারা যদি খালি একটু খাদ্যের ব্যাপারে যদি রপ্তানি বলেন, না খায় মারা যাবে। আর যুদ্ধ করলে তো কথাই নেই, 24 ঘন্টা, একজন বলছে 30 মিনিটের মধ্যে সাইজ হয়ে যাবে বাংলাদেশ। আমি বলি আমি সামরিক বিশেষজ্ঞ, আমি যাই না। আমার মতে কোন দেশ কোনদিন সম্পূর্ণ দখল করা যায় না, কিন্তু দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়। বাংলাদেশকে একটা বিহারী রাষ্ট্র বানিয়ে দিতে পারবে ভারত, এটা হতে পারে। এটা আমার অস্বীকার করার কিছু নেই। আমাদের সামরিক বেসামরিক সব স্থাপনা ধ্বংস করে দিবে ভারত। তাই চাই না এটা করে আপনারা একটা কাজ করেন, বলবেন যে বাংলাদেশে হিন্দুদের না মুসলমানদের কথা বলবেন, যে মুসলমানদের আগে দিব, দেখবেন সব ভারতীয় হয়ে যাবে, যুদ্ধের দরকার নাই। এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। সেটা হলো বিষয় সিরিয়ার প্রসঙ্গে আসি। সিরিয়া ঐতিহাসিক ভাবে সিরিয়াতে সবসময় মারামারি ছিল, আছে এবং থাকবে। সুন্ত পাঠক যা বলছে, এখন আমি আর একটু কিছু আপনাদের সাথে যুক্ত করি। সিরিয়াতে কেন যুদ্ধ হচ্ছে এটাকে যুক্ত করতে হবে। আর দেখেন, সরাসরি ঢুকে গেছে ইসরায়েলের ট্যাঙ্ক। এই প্রথম ইসরায়েলের ট্যাঙ্ক সরাসরি ঢুকে গেল বিনা যুদ্ধে, কিন্তু তারা বিনা মারামারিতে। যারা বলতেছে না বাতি, যারা তারপরে ছোট ভাই বড় ভাই যারা ভাবতেছেন যে সিরিয়াতে বিরাট বিপ্লব করে ফেলাইছেন বাংলাদেশের মতো, এরা চিন্তা করে দেখেন, এরা বাংলাদেশ থেকে যাচ্ছে সিরিয়া কোথায় কি কিছু কিন্তু জানে না। আসাদ শব্দটা ছাড়া কিছু বলতে পারবে না। আসাদ শব্দটা ছাড়া সিরিয়া সম্পর্কে এই দেশের মুমিন কিছুই জানে না, কিচ্ছু জানে না, একেবারে অন্ধকারে তারা। কিন্তু তারপরে দেখেন লাভালাই করতেছে মুসলমানের বিজয়, আসাদ ইহুদি খ্রিস্টান। এই কথাগুলো বললে আমি শেখ ফরিদ, তুই শালা নাস্তিক। প্রত্যেক প্রশ্নের উত্তর কি জানেন? ভাই মাদ্রাসা হুজুরে বলৎকার করে, তুই শালা নাস্তিক। ভাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো মুসলমান হইতে চান, ওয়াজ করেন, তো ভাই ঘুষ খান কেন, শুকেন, তুই শালা নাস্তিক। এগুলো উত্তর। আপনি যত প্রশ্ন করবেন তুই শালা নাস্তিক, এর উত্তর। এরা বলবেন আমি যদি খাদ্যে ভেজাল দেন কেন, তুই শালা নাস্তিক। এটা কোনো কথা হইল? এগুলো শুনতে হয়। প্রশ্ন করলে তুই শালা নাস্তিক। আরে বাবা, মানে আপনি যাই প্রশ্ন করবেন নাস্তিক আপনাকে ফেলবে। আর এখন তো নতুন তথ্য বেরিয়েছে, আপনি কিছু বললে, আপনি কিনতে গেছেন, যদি বলেন দাম কত রে, যে এত টাকা বেশি চাইলে তুই শালা আওয়ামী লীগ, এটা বলে আপনারা মার শুরু করবো। এখন কোনো সমস্যা নাই, এদেশে এখন ট্যাগ দেওয়ার সিস্টেম চলে। সিরিয়ার ব্যাপারে কিচ্ছু জানে না, জানার প্রয়োজন জীবনে স্টাডি করে নাই। সিরিয়ার রাজধানীর নাম কি অনেকেই জানে না, বলতে পারবে না, ইতিহাস তো জানেই না। এই সিরিয়াতে দীর্ঘমেয়াদী যুদ্ধ চলতেছে এবং চলবে। সবচেয়ে বড় কথা, মুসলিম রাষ্ট্রে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে আমি যেন সমালোচনা করি, আক্রমণাত্মক শব্দ ইউজ না করি, সেই জন্য আমি অনেক কিছু বলতে পারতেছি না। অনেকে রিকোয়েস্ট করছে, আমাকে ভালোবাসে, তারা বলছে ফরিদ তুমি ধর্ম মানো না মানো, তোমার আমরা ভালোবাসি, তোমার পছন্দ করি, তুমি এমন কিছু শব্দ প্রয়োগ করবো না যেগুলো আমরা হৃদয় কষ্ট হয়। আমি মেনে নিচ্ছি, এবার তাই আমি সুন্দর ভাষায় বলতেছি, আপনারা বুঝে নেন। পৃথিবীতে শুধু সিরিয়া না, যেখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ সেখানে গণতন্ত্র টিকে না। আপনাকে একটা দেশ দেখেন, এই যে পেয়ারা পাকিস্তান, আজ পর্যন্ত 5 বছর পার হইতে পারে নাই কোন গণতান্ত্রিক সরকার। তারপরে তো এগুলো ভুয়া, এগুলো গণতন্ত্র একটাও না, প্রত্যেক পার পিছনে সেনাবাহিনী থাকে। বাংলাদেশে 2 থেকে 3 বার নির্বাচনের মাধ্যমে আমরা 53 বছর 2 থেকে 3 টার্ম আমরা জেনুইন গণতন্ত্র, তারপরে প্রশ্নবোধক কিছু কিছু থাকে, তাও মেনে নিলাম 2 থেকে 3 বার আমরা গণতান্ত্রিক অবস্থায় ছিলাম। এছাড়া কিন্তু সবসময় সেনাবাহিনী, সবসময়। এই মুহূর্তে টিল টুডে এই যে এখন যাচ্ছে একটু সেনাবাহিনীর ভিতরে চৌকস আছে আমি জানি, তারা অনেক মেধাবী আছে জানি, কিন্তু রাজনীতি বুঝে না, বললেও হবে না। এদের বুদ্ধি আমি বলতে চাই না, 18 বলতে চাই না। 2-4টা গান্ডু মার্কা আছে, ওদের কথা বাদ। ওই যে রাওয়াতে গিয়ে বলছে 4 ঘন্টায় 4 দিনে কলকাতা দখল করবো,
তারপরে ভারত দখল করবো, সেলসটা খাই ফেলবো, এই সমস্ত গান্ডুদের ভাই এদের কথা বাদ দেন। এরা চরম সাম্প্রদায়িক, পাকিস্তান প্রেমী, চরম ভারত বিদ্বেষী সাম্প্রদায়িক থেকে চেতনা থেকে এগুলো বলছে। ওদের কথা বাদ। অনেক মেধাবী আছে, তারা যুদ্ধক্ষেত্রে মেধাবী হইতে পারে, রাজনীতিতে তারা অনেক অনভিজ্ঞ, এটা তারা জানি। তারপর অনেকে মানতে চাইবে না, কিন্তু আসলে তারা কম বোঝে। আমি অনেক সেনাবাহিনীর লোকের সাথে কথা বলছি, বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধি আসলেই কম। এতে তাদের দোষ না, কারণ তারা লেফট রাইট করে, তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, তারা জানে না। তাদের তারা ডিসিপ্লিন আশা করতে পারেন, কোনো কাজ সমাধান করতে পারবেন, সততা আশা করতে পারেন, যদিও সবসময় সৎ থাকে না, কারণ দেশে তারা 2 বার সরাসরি কু করেছে। যে আর্মি, যে সংগঠন কু করবে সে সৎ নয়, তবু ধরে নিলাম তুলনামূলক সৎ আছে, এদেরকে আপনি ওই কাজ করাইতে পারবেন। রাজনীতিতে হবে না। এরা যখনই রাজনীতিতে আসে তখনই দেশে সমস্যার সৃষ্টি হয়েছে, যেমন এখন হচ্ছে। এরা গণতান্ত্রিক পদ্ধতি সৃষ্টি করার জন্য সেনাবাহিনী কেন গণতন্ত্র চাইবে, আমরা কেন আশা করবো? অনেকে বলছে সেনাবাহিনী গণতন্ত্র, সেনাবাহিনী তো ধ্বংস করবেই। সেনাবাহিনী তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে মাইট ইজ রাইট। তাদের কাছে বন্দুক আছে, তারা মনে করে আমরাই সব, আমরাই অলিনর, আমরাই খোদা। এরা এটা ভাবে, এরা বিশ্বাস করে তারাই সর্বশ্রেষ্ঠ, বন্দুক আছে সাথে। এটা হচ্ছে ফ্যাসিজম চিন্তা চেতনার পশ্চাৎপদ সমাজ ব্যবস্থাটা লক্ষণ। এটা হবেই। আমরা সবাই মানসিকভাবে সামন্তবাদী। সিরিয়ার মানুষগুলো চরম, এরা হচ্ছে ফেরুসাস সিরিয়ার মানুষ। আপনি কোন অবস্থাতেই দেখেন শান্তি আনতে পারবেন। তারপরে তারা মুসলমান, মুসলমান ফেরকা আছে, কুর্দি, সিয়া, সুন্নি, আরো কি কি ফেরকা আছে আমার এই মুহূর্তে মনে নেই। এই ফেরকা প্রত্যেকটাই মুসলিম রাষ্ট্রে কোনোদিনই গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। কোথায় আছে একটা দেশ দেখেন? বাংলাদেশ নাই, নাই। পাকিস্তান তো নাই, আফগানিস্তান তো গণতন্ত্র পুরো বিরোধী দলই পায়, কোন দলই নাই সেখানে। ইরান তো কোনো দলই নাই, সব ইমাম খোমেনির মার্কা আগে নিয়ে আসতে হয়। যারা বাকশাল বিরোধিতা করেন না, তারা কিন্তু ইরানের সমর্থন করেন। আপনাদের হিপোক্রেসি আমরা বুঝি, ঠিক আছে। আর অন্যান্য জায়গায় তো মোটামুটি নেই, দুবাই, কুয়েত, কাতার, জর্ডান তো মোটামুটি নেই, সিস্টেমই না। এগুলো বুঝেই না, বুঝে না মানে বুঝতে দেওয়া হয় নাই। মুসলিম রাষ্ট্রে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, মারামারি কাটা। যখনই গণতন্ত্র থাকবে না তখন দুর্ভিক্ষ আসবে। আমি বলি নাই, সিংহ বাম করে আমির বাম, অমর্ত্য সেন বলছে, ঠিক আছে, তারটা আমি কপি করলাম। তাই আমার মূর্খ লেখা যাবো না, মূর্খ সিংহ বাম করে উস্তাদ, নোবেল লরিয়ট হবে। আমি বলতে দোষ, গণতন্ত্র যদি থাকে সেখানে দুর্ভিক্ষ হবে না। গণতন্ত্র থাকলে সুশাসন থাকবে। তো গণতন্ত্র নাই, তাই সুশাসন নাই, দুর্ভিক্ষ আসবেই। হয় ধনী হলে তারা হবে স্বৈরাচার, যেমন মিডিল ইস্টে আছে, আমির শাহীরা আছে, ওরকম হয়ে যাবে। আর তা নয় শোষণ, নিপীড়ন, দুর্ভিক্ষ এগুলো থাকবেই। পৃথিবীর একটা মুসলিম রাষ্ট্র দেখেন নাই, কোনোদিনই আপনি পাবেন না, কোথাও আপনি গণতন্ত্র পাবেন না। সুতরাং যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মারামারি, কাটাকাটি, খুনোখুনি করবে। ইসলামের ইতিহাসটা পড়ে দেখেন, ইসলামের ইতিহাস। আপনারা তো ইসলামের ইতিহাস পড়েন না, মৌলবী করে ডাইগাই না, আলতু ফালতু কিছু কথা শুনেন। এরা ইসলামের ইতিহাস তারা জিরো। আমি চ্যালেঞ্জ করলাম কোন মৌলবী ইসলামের ইতিহাসের উপরে 10 মিনিট বক্তব্য দিতে। আমি পালা জারি বলেন আর সাইদের সেলা বলেন, আর সাইদি তো মারা গেছে কথা বাদ, সেও ইসলামের ইতিহাসে কিছুই জানতো না, ঠিক আছে। সেও সাইদি ইসলামের ইতিহাস কিছু জানতো না, জিরো। এই বালাজারি আছে না, সেই ইসলামের ইতিহাসের উপরে বলেন 10 মিনিট বক্তব্য দিতে। যারা বালাজারির বক্ত না আপনারা, মিজানুর রহমান বালাজারি পলাতক, সে পালিয়ে গেছে মালয়েশিয়া, আবার এসে আবার পালিয়ে গেছে, বলে যে আওয়ামী লীগ তাকে বহিষ্কার করছে, আওয়ামী লীগ তাকে। এত বড় মিথ্যুক এই মৌলবীরা। আর আমি বললে দোষ হয়ে যায়। বালাজারি সহ যেগুলো ওয়াইজিন আছে, যত ওয়াইজিন আছে আপনার মধ্যে, যেগুলো স্টার বক্তা, আমি নাম বললাম না, আপনি বললে নিয়েন, ওই কাজ্জাব বিষয় থেকে শুরু করে আমির হারামজাদা শুরু, যে মন চাই সে হোক, এদের বলবেন যে 20 মিনিট ইসলামের উপরে ইতিহাসের বক্তব্য দিই। আমি ফরিদ 20 ঘন্টা বলতে পারবো, ওই সুদের বাইরে 20 মিনিট বলতে পারবো না। আমার সাথে বসানো লাগবে না। আপনার তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়েন, ইসলামের ইতিহাস শুনবেন। ইসলামের ইতিহাস শুনলে আপনি ইসলাম শুনতে। মৌলবী করে ফেরকা আছে, মৌলবীর কেউ কারো মানে না, প্রত্যেকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে রাখছে, কাফের ফতোয়া দিয়ে রাখছে। মারামারি কাটাকাটি হবেই। মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ হবে, যেখানে মুসলমানরা পড়ালেখা করবে না, ইসলামের ইতিহাস জানবে না, মারামারি হবে। আর দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার পরিবার মুসলিম পরিবার, আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, মুসলমানদের ইতিহাসটাই কাটাকাটি। উমাইয়া, এই সিরিয়ার মারামারিটা কি এত পিছনে আইনেন না, আমেরিকার সৌদি আরব রেখেন না, রাশিয়া রেখেন না, ইতিহাস ফলো করে 1400 বছর আপনাদের ভাষায়, মানে 5000 বছর 1400 বছর, 400 বছর আরো 1400 বছর বলে আপনাদের ভাষায় বললাম। 1400 বছর আগে ফিরে যান। উমাইয়া আর আব্বাসীরা কি করছে, কবর থেকে, এই যে আজকে বাংলাদেশে দেখলেন না, এই খাসিলত কিন্তু আরবদের, বাংলাদেশের মানুষের। আমি অবাক হয়ে গেছি, আমি কিন্তু খুব ব্যথিত হয়েছি ভাই। আমি তাদের মূর্খতা, তাদের উগ্রতা দেখে কষ্ট পেয়েছি, তাদের প্রতি ঘৃণা করি নাই যারা এটা করছে। কবরে আগুন লাগাই দিছে, কবর থেকে লাশ নিয়ে গেছে বাংলাদেশে। এই ঘৃণা কিন্তু উমাইয়া আর আব্বাসীরা করতো। এই আরবদের ঘৃণা বাংলায় কিভাবে আসলো? শত্রুকে, আমরা জানি শত্রুকেও পানি দেয়, খাইলাম, শত্রুকে ক্ষমা করে দেওয়ার ইতিহাস আমাদের। কিন্তু আরবের এই হিংস্রতা কিভাবে বাংলাদেশে ঢুকে গেল?
যে খাইয়ে খাইয়ে পিটিয়ে মেরে ফেলে কবর থেকে লাশ তুলে নিয়ে যায়, কবর আগুন, এটা তো উমাইয়ার ইসলামের ইতিহাসের এটা ক্ষমতা আর দ্বন্দ্বের জন্য এরা এগুলো করেছে। এরা প্রত্যেকেই মদ খাইতো, ঠিক আছে, প্রত্যেকেই মদ খাইতো, দুই একজন শাসক ছাড়া সবাই মদের মধ্যে ডুবে থাকতো, মারামারি করতো, কাটাকাটি করতো। শাসক পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, এক গোত্র আরেক গোত্রকে কচু কাটা করে দিয়েছে ইসলামের ইতিহাসে। এখন বলবেন আমি এর কাছে এসেছি কি, নরেন্দ্র মোদীর কাছ থেকে। ইসলামের ইতিহাস নিয়ে তারা 20 মিনিট বলতে পারবে না, পারবে না, কারণ তারা পড়েই নাই, পারবে কিভাবে? তারা পারবেই না, পড়েই নাই, পড়বে কিভাবে? জানেই নাই। তারা ওই যে কিছু বই পড়ছে ওয়াজের জন্য আর কিছু। যাই হোক, প্রসঙ্গ হইল যে যেখানে মুসলমান সেখানে কেন যেন সন্ত্রাসের গন্ধ হয়। এরা কখনো সন্ত্রাসের বন্ধুরা, ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন, আই হোপ আপনারা সবকিছু শুনে নিয়েছেন। যেটা হোক, পুরো পরিস্থিতির উপর আপনাদের কি মতামত আপনারা এটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে সেই দেশের ঘরের ভেতরে আমাদের কি কোনো রকম সহায়তা বা কোনো রকম সাপোর্ট করা উচিত কিনা। কেননা এই দেশটা গোটা ভারতবাসীকে অপমান করেছে। আমাদের সাধারণ মানুষের ভেতরে কিছু পূর্ব পাকিস্তানিদের জন্য যে একটা ভালোবাসা বা একটা রেসপেক্টের জায়গা ছিল, সেই জায়গাটার কোনো ভারতবাসীর মনে নেই। তারা যেমনটা করছে আমরাও তেমনটা ভাবে তাদের সাথে প্রেজেন্ট করব। কেননা কথায় আছে না, ইট ছুড়লে পাটকেল খেতেই হবে। শুরুটা আপনারা করেছেন, শেষটা আমরা করব। তবে এতটুকু মাথায় রাখুন পূর্ব পাকিস্তানি ভিউয়ার্সটা, আপনাদের অবস্থা আরো ভয়ঙ্কর করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।